হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিনের রিমান্ডে। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, গুম হত্যার আরও 2 মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে। শেখ হাসিনার বিবৃতি দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে, দিল্লিকে জানিয়ে দিল ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। ব্যাংক খাত সংস্কারে গভর্নরের গুরুত্ব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: দুর্নীতিতে অপ্রতিরোধ্য সালমান এফ রহমান, আনিসুল হকের নগদ অর্থ বেড়েছে 218 গুণ। হত্যা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। আদিত্য মামুনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে হকার শাহজাহান আলী খুনের মামলায় মঙ্গলবার গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সে সময় আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা। সেনা ও বিজিবি সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বাদী পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই নিউ মার্কেট থানার হত্যা মামলায় এই আসামিদের বিরুদ্ধে জড়িত থাকা তথ্য পাওয়া গিয়েছে এবং আরও তথ্যের জন্য তাদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবীরা মিছিল করেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। পালাতে গিয়ে গ্রেফতার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে বিতর্ক আলোচনা কম নয়। রায় পাল্টে দেয়া, মামলায় ফাঁসি দিয়ে অর্থ হাতিয়ে নেয়া, নিয়োগ, বদলি ও জামিন বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনী হলফনামায়ও উঠে আসে 10 বছরে 218 গুণ নগদ অর্থ বৃদ্ধি সহ নানা অসঙ্গতি। রিপোর্ট দুলি মল্লিকের। দুর্নীতি করতে অভ্যস্ত তারা বিচারের আওতায় আসবেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্য এখন তার নিজের জন্যই প্রযোজ্য হতে চলেছে। 2014 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে আওয়ামী লীগের 2 বারের সংসদ সদস্য আনিসুল হক 2 বারই আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 10 বছরে তার অর্থ সম্পদ বৃদ্ধির পরিমাণ রীতিমতো প্রশ্নবিদ্ধ। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী 2014 সালে তার কাছে নগদ অর্থ ছিল মাত্র 5 লাখ টাকা। 2024-এ তা বেড়ে 10 কোটি ছাড়ায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণও 10 বছরে বেড়েছে 2.5 কোটির বেশি। 5 বছরের ব্যবধানে স্থাবর অস্থাবর সম্পদের পার্থক্য বিপুল। অস্থাবর সম্পদ 11.5 গুণ ও স্থাবর সম্পদ বেড়েছে প্রায় 4 গুণ। 2014 ও 18 সালে হলফনামা অনুযায়ী আনিসুল হকের কোনো শেয়ার, সঞ্চয়পত্র, মৎস্য খামার, অকৃষি জমি ও স্বর্ণ ছিল না। তবে 2024 সালে হলফনামায় সিটিজেন ও এক্সিম ব্যাংকে তার শেয়ার 40 কোটি টাকার বেশি। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, গেল 5 বছরে সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে এই আনিসুল হক।
বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে আইনমন্ত্রীর আড়ালে তার নানা অপকর্মের তথ্য। আগে টাকা পরে নিয়োগ, এমন নীতিতে বান্ধবী তৌফিকা করিমের সঙ্গে সিন্ডিকেট চালাতেন তিনি। এর আওতায় নিয়োগ, আইন বিভাগে বদলি, জামিন দেওয়া, রায় পাল্টে দেওয়ার মতো কাজ করতেন। হোটেল রেন্টি ধর্ষণ মামলায় রায় প্রভাবিত করার ক্ষেত্রেও তার নাম আলোচিত হয়। রিপোর্ট বলছে 10 বছরে অবৈধভাবে 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে তৌফিক আনিসুল চক্র। শিক্ষার্থী জনতার আন্দোলনে সরকার পতনের আভাস পেয়ে আগেই কানাডায় পাড়ি দেন তৌফিকা। তবে শেষ রক্ষা হয়নি আনিসুল হকের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দুর্নীতিতে ছিলেন অপ্রতিরোধ্য। ব্যাংক কিংবা পুঁজিবাজার গত 16 বছরে তার থাবা থেকে রেহাই পায়নি কোনো আর্থিক প্রতিষ্ঠান। লাখো কোটি টাকা লোপাট করা এই ব্যক্তি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। সালমান এফ রহমান কয়েকদিন আগেও তার আশীর্বাদ পেতে ব্যবসায়ীদের অনেকেই ধর্ণা দিতেন তার দুয়ারে। পুঁজিবাজারেও ছিল তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। জানেন কারসাজি করার দারুণ সব ভেলকি, চেহারা সুরতেও পরহেজগারি ভাব। এ কারণেই পুঁজিবাজারে তিনি দরবেশ নামেই বেশি পরিচিত। হাসিনা সরকারের গত 15 বছরের লুটপাটের সবচেয়ে বড় সহযোগী সালমান এফ রহমান। সম্প্রতি গ্রেপ্তার হওয়া এই অলিগার্ক ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এ কারণে দেশের ব্যাংক, বিমা, আর্থিক খাতের অনেক সিদ্ধান্তই হতো তার ইশারায়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই আইএফআইসি ব্যাংক নিয়ন্ত্রণে নিয়ে একের পর এক লুটপাট করতে থাকেন। সব নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতা ব্যাংক থেকে নিয়েছেন 22,000 কোটি টাকা ঋণ। অগ্রণী ব্যাংকে তার একটি ঋণ 17 বার নবায়ন করা হয়েছে, যার নজির ব্যাংকিং খাতের ইতিহাসে নেই। বিভিন্ন ব্যাংকে সব মিলিয়ে তার মোট ঋণ লাখ কোটি টাকার বেশি। আর শেয়ার বাজারে কেলেঙ্কারি ও কারসাজির কথা এলেই সবার মনের আয়নায় প্রথমেই ভেসে ওঠে সালমান এফ রহমানের নাম। 1996 সালে পুঁজিবাজার কেলেঙ্কারির ঘটনায় তার নাম আসে সবার আগে। সেই সময়ের শাইনপুকুর সিরামিক্স, শাইনপুকুর হোল্ডিংস ও দোহা সিকিউরিটিজ কেলেঙ্কারি মামলার আসামি তিনি, যা এখনও চলমান। 2010 সালে পুঁজিবাজার কেলেঙ্কারি নিয়ে গঠিত ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনে উঠে আসে তার নাম। সালমান থেকে সতর্ক থাকার সুপারিশ করে তদন্ত কমিটি, কিন্তু ইব্রাহিম খালেদের ওই সুপারিশের তোয়াক্কা করেননি সালমান এফ রহমান। সরকারের শীর্ষ পর্যায় থেকেও বাড়ানো হয়েছে সালমানের ক্ষমতা। এক পর্যায়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান নিয়োগ থেকে শুরু করে আইপিও ও বন্ডের অনুমোদন, বিভিন্ন আইনের পরিবর্তন সবই হয়েছে তার অদৃশ্য হাতের ইশারায়। সুকুক, আইএফআইসি আমার বন্ড এবং বেক্সিমকো জিরো কুপন বন্ড, এই 3 বন্ড দিয়ে দৃশ্যমানভাবে হাতিয়ে নিয়েছেন 6,600 কোটি টাকা। আর অদৃশ্যভাবে বাজার থেকে তার হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ অন্তত 30,000 কোটি টাকার কম নয় বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তিনি সবসময় একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। উনি যে আইএফআইসি বন্ড বলে কিছুদিন আগে বন্ড ছেড়েছেন, ওটা সম্পর্কেও আমি ডেইলি স্টারে কথা বলেছি এবং ফ্রন্ট পেজে এটা আমার মতামত কিন্তু ছাপা হয়েছিল। তো আমি তখনও বলেছি যে এই ধরনের একটা বন্ডকে উনি আইএফআইসি বন্ড কীভাবে বলেন, এবং আইএফআইসি ব্যাংক এটা গ্যারান্টি কেন দিল। করোনার সময় টিকা নিয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। পার্শ্ববর্তী দেশের একটি কোম্পানির সাথে টিকা কেনার চুক্তি হলেও ওই টিকা দেশে আসেনি। পরে অন্য একটা প্রভাবশালী দেশ থেকে টিকা কিনতে অন্তত 10,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কথিত এই দরবেশ। শুধুমাত্র মাটি নয়, মহাকাশেও নিয়ন্ত্রণ ছিল সালমান এফ রহমানের। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবসায় বড় অংশীদার বলা হয় তাকে। একচ্ছত্র ডিটিএইচ আকাশের ব্যবসা তো আছেই। এলপিজি, এলএনজি, আইসিটি ব্যবসার নামে লুটপাট ছিল তার নেশা। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত দুর্নীতি বিরোধী টাস্কফোর্সের তদন্তে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে বিদেশি কর্মী নিয়োগের নামে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হয়। ওই সময় সালমান এফ রহমানের নামে লন্ডনে 350 কোটি ডলারের একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 42,000 কোটি টাকা। এই কার্ডের মাধ্যমেও তিনি অর্থ পাচার করেছেন বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এদিকে সালমান এফ রহমানের গ্রেপ্তারের খবরে গতরাতে তার নির্বাচনী এলাকা দোহার ও নবাবগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ। কুখ্যাত এই দুর্নীতিবাজের বিচার চেয়েছেন তারা। যার নির্দেশে জয় ভারতে 3 রান চলে গেছে সেই খুনি, সেই সালমান এফ রহমান। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্তের জন্য গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এই অভিযোগ দায়ের করেন। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগে আরও 2টি মামলার এজাহার গ্রহণ করার নির্দেশ দেন আদালত। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। দেশে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ঘটেছে। বুধবার আন্দোলনে নিহত একজনের পিতা আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থায় গণহত্যার অভিযোগ দায়ের করেন। এছাড়া এ সময় আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এই অভিযোগের আওতায় থাকবেন বলে জানান অভিযোগকারীর আইনজীবী। এবং সেই দরখাস্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2, 4-1 এবং 4-2 ধারায় কমন রেসপন্সিবিলিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য যাদের বক্তব্য সমস্ত পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে এসছে, যাদের ইনস্টিগেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। অপরাধের ধরনে বলা হয়েছে 1 থেকে 9 নম্বর আসামি নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে। গ্রহণ করেছেন জনাব আতাউর রহমান সাহেব, অ্যাসিস্ট্যান্ট এসপি। উনি এখন ওইখানে দায়িত্বে আছেন। উনি রিসিভিং দিয়ে এটা তদন্ত করেছেন। উনি বলছেন যে আজকেই আমরা এটা পেলাম এবং আজকে উনি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটার কপি সেন্ড করবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী বা তাদের নির্দেশনা অনুযায়ী তারা তদন্ত কাজ শুরু করবেন। ব্যক্তির পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন সমূহের নাম উল্লেখ করা হয়েছে আবেদনে। এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি, যেহেতু আমাদের আইন স্পষ্টভাবে বলা আছে যে অর্গানাইজেশন হিসাবে তাকে বিচার করা যাবে। এদিকে রাজধানীর কাফরুলে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 24 জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছেন আদালত। আমরা আজকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে এই মামলাটি করেছিলাম সিআর মামলা হিসাবে। ম্যাজিস্ট্রেট সাহেব সিএমএম এর অধীনস্থ একজন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি আজকে এই মামলাটি শুনানি গ্রহণ করেন। শুনানি গ্রহণান্তে শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ এবং আওয়ামী লীগ, যুবলীগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 24 জনের বিরুদ্ধে এই মামলাটিকে নিয়মিত এফআইআর বা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত এবং গ্রেপ্তারপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছে। একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 জনের নামে গুমের অভিযোগে মামলা হয়। সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক, তারপর শহীদুল ইসলাম আছেন, তারপর র্যাবের মহাপরিচালক সাবেক বেনজির আহমেদ এটাতে আছে। মোট 26 জন, আমি 5 জন আসামি করেছি আর বাকি 20 জন অজ্ঞাতনামা হিসেবে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগে আমলে নেওয়া সহ 4টি মামলা দায়ের করা হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে দুর্নীতিবাজ চক্রের স্বরূপ উন্মোচন হবে বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সালমান, আনিসুলের মতো অন্য দুর্নীতিবাজদের গ্রেফতারেও অভিযান জোরদার রাখার আহ্বান তাদের। বিস্তারিত আকাশুজ্জামানের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। মঙ্গলবার গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং খাতে লুটপাট, বিচার বিভাগে হস্তক্ষেপে সমালোচিত আনিসুল সালমান গ্রেপ্তারকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানুষের আয় লেগে গেছে যে মানুষ আসলে অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ চাচ্ছিল মনে মনে যে এদের একটা বিচার হোক। দুর্নীতি যারা করছে তারা অ্যারেস্ট হয়েছে, তাদের শাস্তি পাইতেই হবে। আওয়ামী সরকারের গত 15 বছরের দুর্নীতিতে যারা যারা আছে, দরবেশ, কাউয়া কাদের বা অন্যান্য মন্ত্রী, এমপি, স্থানীয় লোকালি যারা আছে,
দুর্নীতিতে জড়াইছে, সন্ত্রাসী করছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনি, যেটা হয় তাদের এটাই করুক। কারণ দেশটা আমাদেরই উচিত ভালো রাখা, তো এই জন্য হচ্ছে সরকার যেটা বেটার মনে করে সেটাই করুক। গ্রেপ্তার অভিযান আরও জোরালো করতে হবে বলেও মত তাদের। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ। দরকার ছিল, দুর্নীতি করছে, আটকাইছে, ঠিক আছে, ওনাকে দরকার। এত বছর ধরে হচ্ছে আমরা কেউ কথা বলতে পারিনি, সবাই বিভিন্ন লোক বিভিন্ন পর্যায়ে দুর্নীতি করে গেছে। দুর্নীতিবাজরা ছাড় পেলে দেশের ক্ষতি মনে করেন তারা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে দুর্নীতিমুক্তভাবে দেশে চলাফেরা করতে পারে এবং সকল কাজ নির্বিঘ্নভাবে করতে পারে। বর্তমান সরকার যে দুর্নীতির বিরুদ্ধে যে সকল পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো খুবই ভালো। ধরার জন্য আরেকটু স্ট্রিক্ট হওয়া দরকার, এতটুকু সময় যাতে তারা না পায়, যতটুকু সময় তারা পাইতেছে চলে যাওয়ার জন্য। তৃণমূল থেকেই দুর্নীতির মূলোৎপাটন করার আহ্বান তাদের। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তা গণহত্যা। ভুক্তভোগীদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর ঘটনার তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে যেসব উদ্যোগ অগ্রাধিকার পাবে তা জানাতে সংবাদ সম্মেলন করেন ডক্টর আসিফ নজরুল। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম, জানান গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। শুধুমাত্র পুলিশ, ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না। যাদের কমান্ড ছিল, সাবেক সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, কিছু মন্ত্রীর নাম দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে কোনো ছাড় দিব না। উপদেষ্টা জানান আন্দোলনের সময় ঢাকায় হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা বৃহস্পতিবারের মধ্যে আর সারা দেশের মামলাগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার হবে। ছাত্র জনতার এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তাদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিলেরও নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ভারতে থেকে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তির নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বিষয়টি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানানো হয়েছে। বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে বলেন, ভারতের হাইকমিশনারকে সরকারের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে, তবে এতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তিস্তা নদীর পানির ন্যায্যতা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে তো 100 কিউসেক পানিও যদি থাকে তার মধ্যে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। তাদের কারো রাজনৈতিক অ্যাম্বিশন নেই এবং কেউই কিন্তু বেনিফিট নেওয়ার জন্য আসেননি। কাজেই এই লক্ষ্যে কাজ সেরে যখন একটা পথে এসে গেল, তখন 3 মাস সময় দিয়ে ইলেকশন করে এই সরকার ফেড আউট করে যাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জানান, অর্থের অপচয় রোধ করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। শিগগিরই নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, ব্যাংক খাতের সংস্কার হবে এবং কিভাবে করা যায় সে বিষয়ে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। সচিবালয়ে খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনতে বৈঠকে বসেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জরুরি পদক্ষেপ আমরা নিচ্ছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমদানি রপ্তানি ঠিক রাখার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সরকারের বড় লক্ষ্য। যত যুক্তিসঙ্গত সময় এই মূল্যস্ফীতিটা, ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো, আমি শুনছি সবজির দাম একটু কমে গেছে, যে কারণেই হোক এটা ইমেজ আসছে যে করবে। অতএব আমরা আশা করি আমরা যে জিনিসগুলো পদক্ষেপগুলো নিচ্ছি, তাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা অতি দ্রুত ব্যবস্থাটা নেবেন। নিত্যপণ্যের দাম কতদিনে নিয়ন্ত্রণে আসবে জানতে চাইলে অর্থ উপদেষ্টা জানান, দ্রুতই এর সুফল পাবে জনগণ। উৎপাদনের ব্যাপারে যা যা করা দরকার, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সার, অন্যান্য জিনিস আছে কী কী ইনভলভ, তারপরে ইনপুট লাগবে, তারপর একটা বাজার যে যখন করবে তাদের যারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধাটা দেখবে, তবে আলটিমেটলি আপনার কাছে যেমন পৌঁছায় তখন সেই চেইনটা, মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে ডক্টর আহসান এইচ মনসুর জানান, ব্যাংক খাতের সংস্কারে দেয়া হবে বিশেষ গুরুত্ব। ব্যাংকিং খাতে সংস্কার তো করতেই হবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এখন কিভাবে করতে হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে, সরকারের সাথে বাংলাদেশ ব্যাংক বসবে এবং এবার ব্যাপারে আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করবো, করে একটা স্ট্র্যাটেজি রোডম্যাপ সবই করতে হবে। ওভারঅল ব্যাংকিং সেক্টর রিফর্মের কনটেক্সটে সব কিছুই আসতে পারে, মার্জার আসতে পারে, লিকুইডেশন আসতে পারে, রিক্যাপিটালাইজেশন আসতে পারে, ওনারশিপ চেঞ্জ আসতে পারে। দিস আর অপশনস, কোনটা কোথায় কোন ব্যাংকের ক্ষেত্রে কিভাবে হবে সেটা ক্ষেত্র বুঝে করতে হবে। যতটা সম্ভব আমদানিকে সচল করতে পদক্ষেপ নেয়ার কথাও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজনীতির মাধ্যমে দেশের সব খাতে দুর্নীতি ছড়িয়েছে বলছে সিপিডি, স্বৈরাচারের পুনরুত্থান রোধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। সংখ্যালঘুদের নিয়ে নাটক সাজানোর অপচেষ্টা বললেন মির্জা ফখরুল, রংপুরে আবু সাইদের কবর জিয়ারত। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের পোশাক প্রস্তুতকারকদেরকে শেখ হাসিনার স্বৈরশাসনের লুণ্ঠনের 15 বছর পর জাতি পুনর্গঠনে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভগ্ন অর্থনীতি পেয়েছে এবং তারা এখন দেশকে ঠিক করার এবং একে প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কঠিন কাজের সম্মুখীন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সাথে বৈঠকে ডক্টর ইউনূস বলেন, পদত্যাগী সরকার দেশকে অর্থনৈতিক সংকটে ফেলে গেছে। দেশ পুনর্গঠনে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। দুর্নীতিবাজদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্যের স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিদেশি ক্রেতাদের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়া ও নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। শিউলি শবনমের প্রতিবেদন। দেশের ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করতে এই সম্মেলনের আয়োজন করেন বিভিন্ন চেম্বার নেতা ও ব্যবসায়ীরা। গত 15 বছরে বিপুল পরিমাণ অর্থ পাচার, ব্যাংক, বিমা খাত সহ দেশের অর্থনীতিতে ব্যাপক ধস নেমেছে উল্লেখ করে দুর্নীতিবাজদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ব্যবসায়ীরা। শেয়ার বাজার থেকে সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই ধ্বংসকারী যারা, তাদের বিচার আমরা চাই। জনতারা জানে না কত টাকা পাচার হয়েছে, কেন আমরা গরিব, কেন আমাদের টাকার মান এত কম। এফবিসিসিআইকে দলীয়করণ মুক্ত করে ব্যবসা বান্ধব সংগঠন করার পরামর্শ দেন তারা। এই দলীয় কর্মকাণ্ড থেকে এফবিসিসিআইকে বের হয়ে আসতে হবে। এফবিসিসিআইকে সাধারণ ব্যবসায়ীদের এফবিসিসিআই করতে হবে। যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে অসামঞ্জস্য যে সম্পদগুলি থাকবে সেগুলো সরকারি কোষাগারে জমা করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এরই মধ্যে 20% অর্ডার অন্য দেশে চলে গেছে। বিনিয়োগ বিমুখ হয়ে পড়েছে বিদেশি ক্রেতারা। এক্সপোর্টের জন্য আমাদেরকে কিন্তু এখন দেশের ভাবমূর্তিকে পুনরুদ্ধার করার জন্য কাজ করা দরকার। ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, তারা কিন্তু আতঙ্কিত। বিদেশি অনেক গণমাধ্যম
আমাদের এটা বিরাট করে ফলাফল করছে। গণতন্ত্র ও অর্থনীতি পরস্পরের পরিপূরক উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে কাজ করার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সংস্কার করার পরে আমাদেরকে আমাদের গণতন্ত্র ফেরত যেন দেয়। ইলেকশনটা যেন আরও দিতে হয়, যাতে করে পলিটিক্যালি একটা মানে আনসার্টেন সিচুয়েশন ডেভেলপ করে। এটার জন্য বিভিন্ন লোক পিছন থেকে কাজ করতেছে। ব্যবসায়ীদের দলমতের ঊর্ধ্বে ওঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সম্মেলনে। ব্যর্থ আমরা হয়েছে এই কারণে যে আমরা অতি মাত্রায় দলবাজি করেছি। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে রাজনীতির মাধ্যমে সব ক্ষেত্রে দুর্নীতি ছড়িয়েছে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। পরিস্থিতি উত্তরণে আর্থিক খাতসহ সর্বত্র প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে সংস্থাটি। ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ নিরীহ মানুষকে যারা হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গোল টেবিল আলোচনা। বক্তারা বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময় নানা টেকনোলজি ব্যবহার করে সাধারণ মানুষের গোপন তথ্য হাতিয়ে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মেয়াদের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়গুলোকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। আর্থিক খাত সহ ক্ষতি হয়েছে অনেক খাতের। স্বাধীন নাগরিক হিসাবে আমি আমার ডিভাইস কেন ইউজ করতে পারবো না? ওয়াই আই এম কনসার্ন দ্যাট সামওয়ান ইজ গোয়িং টু ট্যাপ মাই ফোন। এটা আমার কাছে মনে হয় দিস ইজ কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই রিফর্ম করবে না। তো যদি শর্ট টার্ম বলেন, আমি মনে করি উই আর ভেরি হ্যাপি দ্যাট এই ক্যাবিনেটে 4 জন হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট আছে। ওনারা যদি এটা করতে না পারে, কোনো গভর্নমেন্ট ফিউচারে করতে হবে না। ন্যূনতম পক্ষে 700 ব্যক্তির প্রাণহানি ঘটেছে, হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে। যে অনেকে বলেন এটা মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার। ল এনফোর্সের রিফরমেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে বাংলাদেশে ওই জায়গাটা ঠিক করা সবার আগে দরকার। যদি 24 ঘন্টার মধ্যে ঠিক করা সম্ভব হয়, তাহলে যেন 25 ঘন্টায় না যায়। আর্থিক সহ সার্বিক পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। সবচেয়ে বড় রিফর্ম হলো কি আমাদের সুপ্রিম ল রিফর্ম, এবং এই সুপ্রিম লকে এই স্ট্রাকচার থেকে বের করে অন্য স্ট্রাকচারে নিতেই হবে। এবং এটার মধ্যে যে যত রকমের আপনি ডিক্টেটরিয়াল এলিমেন্টস হওয়ার থাকার অপরচুনিটি আছে, এগুলাকে স্ট্রাকচার নিতে হবে। ব্যাংকিং সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে, তার চেয়ে অনেক বেশি খারাপ। আপনারা তো খবরের কাগজে কয়েকটা দেখেন, কয়েকটা বড় বড় নাম দেখেন, আসলে যে কত নাম আছে এটা কি বলবো আপনাকে, বলার কিছু নেই। সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় নাগরিক সমাজের প্রতিনিধিদের মাধ্যমে একটি কমিটি করা সহ নতুন কোনো স্বৈরাচারী যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যবস্থারও তাগিদ দেন বক্তারা। অনেক আইন ইত্যাদি আছে, কিন্তু ওইটার প্রায়োগিক যে দিকটা সেটাকে কিন্তু আমাদের শক্তিশালী করতে হবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন আর দেশের টাকা পাচার করার কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত সরকারের একটি গোষ্ঠী সংখ্যালঘুদের ওপর নির্যাতন ঘটনার নাটক সাজিয়ে প্রচার করছে বলে অভিযোগ বিএনপি মহাসচিবের। অন্যদিকে মদতদাতা ও খুনের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ কবিরের রিপোর্ট। বুধবার দুপুরে রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালী বামনপুর গ্রামের কোটা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শহীদ আবু সাঈদের বাসায় গিয়ে বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম সহ স্বজনদের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে আজীবন পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির মহাসচিব। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতি, দুঃশাসন
গুম, খুন আর দেশের টাকা পাচার করার কারণেই আওয়ামী সরকারের পতন হয়েছে। এর আগে ঠাকুরগাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি বিদেশি একটি চক্র এবং পতিত সরকারের গোষ্ঠীর লোকেরা পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ঘটনার নাটক সাজিয়েছে। চক্র পরিকল্পিতভাবে এবং পতিত যে সরকার অর্থাৎ পতিত যে আপনার শাসক গোষ্ঠী তাদের লোকেরা পরিকল্পিতভাবে এখানে আপনার বিভিন্ন ঘটনার নাটক সাজিয়ে তারা এটাকে প্রচার করছে। যেমন আপনার কয়েকদিন আগে এখানে বালিয়াডাঙ্গিতে আপনার মাইনরিটি চলে যাচ্ছে করে 300-400 লোককে তারা একখানে জড়ো করেছে। আমি খুব ভালো করে খোঁজ নিয়েছি প্রশাসনের কাছ থেকে, গোয়েন্দাদের কাছ থেকে, তারা পরিষ্কার বলছে যে ইট ওয়াজ এ স্টেজ ড্রামা। এদিকে রাজধানীতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে এসে মদতদাতা ও গুম-খুনের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। কারা এটাকে ইনস্টিগেট করেছে, কারা প্ররোচিত করেছে এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। স্বৈরাচার সরকার পতনের মধ্য দিয়ে মানুষ শান্তির নিঃশ্বাস নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। গুম, খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। বিদায়ী সরকার দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে বলে মন্তব্য করেন সংগঠনের নেতারা। হেফাজতের সমাবেশে গণহত্যা, বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যা সহ বিগত সরকার যেসব অপকর্ম করেছে তার সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবিও জানান যুবদলের নেতারা। মোহাম্মদ কবিরের আরেকটি রিপোর্ট। দেশব্যাপী গুম, খুন ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানীর মালিবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতারা বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি করেছিল আওয়ামী সরকার। স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের জীবনকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য কিন্তু সেই পুলিশ র্যাবকে শেখ হাসিনা সরকার এমনভাবে ব্যবহার করেছে, পুলিশ র্যাব মানুষের জীবনে আতঙ্কের নাম হয়ে গিয়েছিল। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনাকে পিলখানা, হেফাজত ইসলামের সমাবেশ ও দেশে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর অপরাধে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি করেন যুবদল সভাপতি আব্দুল মুনাইম মুন্না। বাংলাদেশের সবচেয়ে মেধাবী চৌকস সেনা অফিসারদের এই আওয়ামী সরকার হত্যা করেছে বিডিআর পিলখানায়। সাংবাদিক সাগর রুনিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা কর্মীকে গুম, খুন করেছে। হেফাজতের শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার বিচার আমরা দাবি করছি। যেই সমস্ত আওয়ামী মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা তাদের ফাঁসির দাবি চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসেন বলেই দেশ ও দেশের মানুষকে বিপদে রেখে কখনো পালিয়ে যাননি। রাজনীতির মাঠ থেকে তো আমাদের নেত্রী কখনোই পালিয়ে যায় নাই। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা করলে অস্তিত্বের গায়েবানা জানাজা পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনে শাহবাগে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে তা রুখে দিবে ছাত্র জনতা। পরে শহীদদের স্মরণে শাহবাগ থেকে ধানমন্ডি পর্যন্ত পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় দিনের কর্মসূচি। যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়েবানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না।
শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা সহ ৭ দফা দাবি জানালেন কোটা আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। এ সময় আন্দোলনে নিহত এবং আহতদের আইনি সহায়তার জন্য ভুক্তভোগীদের তালিকাভুক্ত করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িত স্বৈরাচার ও তার দোসরদের অবিলম্বে বিচারের দাবিতে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ৫০টিরও অধিক পরিবারের সদস্যরা। ব্যানার ও ফেস্টুনে নিহত স্বজনের গুলিবিদ্ধ হওয়ার ছবি প্রদর্শন করেন তারা। কথা বলতে গিয়ে অনেকেই ভেঙে পড়েন কান্নায়। এই গণ অভ্যুত্থানে নিহতদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি তুলে পরিবারের সদস্যরা বলেন, আহত অবস্থায় যারা চিকিৎসাধীন তাদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। ৫ই আগস্টের পর থেকে আমি একজন গর্বিত বাবা। আমার অনেক বাবারা রক্ত দিয়েছে, এই দেশের মাটিতে রক্ত দিয়েছে। আমার বাবা শহীদ হয়েছে। আমার ভাইয়ের হাতে তো কোনো অস্ত্র ছিল না। আমার ভাই স্বাধীন বাংলার পতাকা উড়াচ্ছিল। স্বাধীন বাংলার পতাকা উড়ানোর সময় আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, স্বাধীন দেশের আকাশে স্বাধীন বাংলার পতাকা উড়ানোর সময় কেন আমার ভাইয়ের মাথায় গুলি করা হলো? আমি আমার ছেলের সম্মান প্রার্থনা করছি এবং সবাইকে বলছি রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য। আমার ছেলেরা যারা জীবন দিয়েছে, শুধু আমার ছেলে নয়, অনেকের ছেলে জীবন দিয়েছে, কেউ যেন বিফলে না যায়। আমার ট্যাক্সের টাকায়, আমার খাজনার টাকায় যে প্রশাসন চলে, সেই প্রশাসনের গাড়ির চাপায়, আমার কেনা গাড়ির চাপায় কিভাবে আমার ভাইয়ের হত্যা করা হয়, আমরা এর বিচার চাই। যে কিনা আমাদের পরিবারের সম্বল, পুরো পরিবারের কর্মী ছিল, সে আজকে এই দুনিয়ায় নেই। সবাই আমার এই শহীদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমি চাই আমার ভাইয়ের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হোক। এ সময় মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, জাতিসংঘের অধীনে গণহত্যার তদন্ত রিপোর্ট প্রকাশ ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমাদের সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, দেশকে পাহারা দিতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। স্বৈরাচারের সমস্ত ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে আমাদের দেশটাকে মুক্ত রাখতে হবে, মানুষদের মুক্ত রাখতে হবে। শহীদ মিনার থেকে বক্তারা ইন্টারপোলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা। প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, সাংবাদিক রোজিনা ইসলাম সহ এমন আরও অনেকের বিরুদ্ধে থাকা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। ২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়। পরে শাহবাগ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সে সময় রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ও দণ্ডবিধির ২টি ধারায় মামলা করা হয়। সদ্য পদত্যাগকারী পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেক পুলিশ কর্মকর্তাই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছেন। এদের অনেককেই অন্তর্বর্তী সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। তবে পদত্যাগ বা বাধ্যতামূলক অবসর নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জুলুমবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আশরাফ শুভর রিপোর্ট। কক্সবাজারের কাউন্সিলর একরামুল হত্যাকাণ্ডের কথা নিশ্চয়ই সবার মনে আছে। ২০১৮ সালের ২৬ নভেম্বর গভীর রাতে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন এই যুবলীগ নেতা। ঘটনার সময়ের একটি অডিও ফাঁস হলে সত্য প্রকাশ হয়। জানা যায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কাউন্সিলর একরামুল। এমন সব মানবাধিকার লঙ্ঘনের অপরাধে যুক্ত পুলিশ র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এদের মধ্যে সদ্য পদত্যাগকারী পুলিশের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আছেন। পুলিশের আরেক সাবেক আইজিপি বেনজির আহমেদও আছেন নিষেধাজ্ঞার তালিকায়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের হয়ে আরও যারা দলমত নির্বিশেষে নির্যাতন চালাতেন তাদের মধ্যে অন্যতম
সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাদের। তবে বাধ্যতামূলক অবসর বা পদত্যাগ নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চান এই কর্মকর্তাদের যেন বিচারের মুখোমুখি করা হয়। অব্যাহতি দেওয়া মানে কি খুনিদের বিচার হলো না, অপরাধের বিচার হলো না। আমি চাই তাদের উপযুক্ত বিচার হোক। যে শুধুমাত্র পুলিশের এই কর্মকর্তাদেরকে সুন্দরভাবে অবসরে জোর করে পাঠিয়েই তাদেরকে ক্ষান্ত করে দিলে হবে না। আমরা সেই সকল পুলিশ কর্মকর্তাদের সঠিক বিচারের দাবি জানছি। সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় হারুনুর রশিদ, নুরুল ইসলাম, আসাদুজ্জামান মিয়াসহ আরও যারা অঢেল সম্পদের মালিক হয়েছেন, তারা যেখানেই থাকুক না কেন খুঁজে বের করার দাবি তাদের। যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হত্যা, গুম, তাদেরকে অবিলম্বে বিচার, ফৌজদারি অপরাধে বিচার করতে হবে। অব্যাহতি দেওয়া হয়েছে, এটাও আমরা এটাকে সাধুবাদ জানাই। তবে আমরা এর সাথে এদের বিচার এবং এদের ফাঁসি নিশ্চিত করতে চাই। পুলিশ বাহিনীদের দ্বারা সরকার যেরকম হত্যাযজ্ঞ চালায়, এর আমরা কঠোর বিচার চাই। অব্যাহতি কোনো একটা সলিউশন নয়। লোভী পুলিশ র্যাব কর্মকর্তাদের আইনের আওতায় না নেওয়া গেলে সাধারণ মানুষের আস্থা অর্জন সম্ভব হবে না বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আশরাফ শুভ, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিনের রিমান্ডে। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, গুম হত্যার আরও 2 মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে। শেখ হাসিনার বিবৃতি দুদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে, দিল্লিকে জানিয়ে দিল ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। ব্যাংক খাত সংস্কারে গভর্নরের গুরুত্ব। 21 টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।